সূর্যটা অনেক আগেই পশ্চিম আকাশের ওপারে হারিয়ে গেছে। গ্রামের কাঁচা রাস্তার ধারে ছোট্ট টিনের ছাউনি দেওয়া চায়ের দোকানটায় একে একে গ্রামের লোকজন জড়ো হতে শুরু করেছে। কেটলিতে ফুটতে থাকা চায়ের গন্ধ পুরো পরিবেশটা ভরে দিয়েছে। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া চারপাশে তেমন কোনো শব্দ নেই। দোকানদার করিম ভাই কেটলি থেকে ধোঁয়া ওঠা চা বানাতে বানাতে বললেন, আজ কিন্তু বাতাসটা কেমন যেন অদ্ভুত লাগছে। চাচা, আপনি না একটু বাতাস হলেই বলেন ভূত বের হবে। আরে গ্রামের রাত মানেই তো রহস্য। ছোটবেলায় কত গল্প শুনেছি। গল্প আর সত্যি এক জিনিস না রে বাবা। তবে এই গ্রামে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। ঠিক তখনই দোকানের এক কোণে বসে থাকা গ্রামের বৃদ্ধ রহিম চাচা চুপচাপ চায়ের কাপ হাতে বসেছিলেন। তিনি সবার কথা শুনছিলেন কিন্তু কিছু বলছিলেন না। রফিক ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আরে ও রহিম চাচা, আপনার তো অনেক বয়স হয়েছে। জীবনে কি কখনো এমন কোনো ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছেন যেটা আজও ভুলতে পারেননি? রহিম চাচা কোনো উত্তর দিলেন না। দোকানের ভেতর হঠাৎ যেন নীরবতা নেমে এলো। নাইম আবার বলল, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আপনি নাকি এক রাতে এমন কিছু দেখেছিলেন যার পর অনেকদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরই হতেন না। মুখে হালকা হাসি ফুটলেও চোখে স্পষ্ট ভয়ের ছাপ। তিনি আস্তে করে চায়ের কাপটা রেখে বললেন, তোরা শুনতে চাইছিস? সবাই একসাথে বলল, হ্যাঁ চাচা, শুনতে চাই চাচা। চাচা গভীর একটা নিঃশ্বাস ফেললেন। দোকানের সবাই নিঃশব্দে বসে রইল। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। তখন আমি তোদের মতোই যুবক। সেদিনের রাতটার কথা আমি যতবার ভুলতে চেয়েছি ততবারই সেটা দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। সেদিন ছিল হাটবার। সকালে খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিছু বাজার করব আর বাড়ির জন্য একটা ভালো মাছ কিনে আনবো, এই ছিল পরিকল্পনা। সারা দিন কাজের ভিড়ে কখন যে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে টেরই পাইনি। শেষ দোকান থেকে একটা বড় টাটকা মাছ কিনলাম। আমারই একজন পরিচিত বন্ধু বলল, ভাই, তুই এত রাত করে এই রাস্তা দিয়ে যাবি, কিন্তু একটু সাবধানে যাবি। কেন, রাস্তা কি আজ নতুন হয়েছে নাকি রে? সে আর কিছু বলল না, শুধু অদ্ভুতভাবে আমার হাতে থাকা মাছটার দিকে তাকিয়ে রইল। আমি মাছটা হাতে নিয়ে একা একা গ্রামের রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। কিন্তু তখনও জানতাম না সেই মাছটার জন্যই সেদিন মৃত্যুর এত কাছে পৌঁছে যাব। হাট থেকে বের হওয়ার সময় রাত প্রায় 9:30। সেই সময় এখনকার মতো রাস্তায় বৈদ্যুতিক লাইট ছিল না। পুরো রাস্তা আলোকিত করত শুধু আধখানা চাঁদের আলো। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে দূরে কুকুর শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ কানে আসছিল। আমি দ্রুত পা চালিয়ে হাঁটছিলাম, কারণ সামনে যে রাস্তা সেটা গ্রামের সবাই বাঁশঝাড়ের রাস্তা নামে চিনত। দিনের বেলাতেও লোকজন খুব একটা একা যেতে চাইত না, আর রাতে তো সেই পথ একেবারেই শুনশান। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝখানে দুটো জলজলে চোখ দেখা গেল। আমি থেমে গেলাম। একটু পরেই বুঝলাম একটা কালো বিড়াল। ওটা রাস্তার মাঝখানে বসে আমার দিকেই তাকিয়ে আছে। আমি হাত নেড়ে তাড়াতে চেষ্টা করলাম, হুশ, যা যা, কিন্তু বিড়ালটা নড়ল না। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর আমার চোখের সামনেই রাস্তা কেটে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে গেল। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম, মাঝরাতে কালো বিড়াল যদি পথ কেটে যায় তাহলে সামনে অশুভ কিছু অপেক্ষা করে। নিজেকে বুঝালাম, এসব কুসংস্কার, ভয় পেলে চলবে না। আবার হাঁটতে শুরু করলাম। 10-15 কদম যাওয়ার পর পেছন থেকে স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো, এই রহিম। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, চারিদিকে শুধু অন্ধকার। নিজেকে বুঝালাম, হয়তো ভুল শুনেছি। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু এবার আগের চেয়ে আরো পরিষ্কার করে শোনা গেল, এই রহিম, দাঁড়া।
এই কণ্ঠস্বরটা খুব চেনা লাগছিল। আমি ঘুরে পেছনে তাকাতেই দেখি দূরে একটা মানুষ দ্রুত হেঁটে আমার দিকেই আসছে। কিছুক্ষণ পর চিনতে পারলাম সে আমার ছোটবেলার বন্ধু কুদ্দুস। আরে তুই এত রাতে এখানে কি? হাটে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। আমি বললাম, চল একসাথেই যাই। সে কোনো উত্তর দিল না, শুধু আমার পাশে এসে হাঁটতে শুরু করলো। কিছু মুহূর্ত দুজনেই চুপচাপ। তারপর সে হঠাৎ বলল, রহিম, তোর হাতে কি আছে রে? একটা মাছ ভাই। অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, বাড়ির জন্য কিনেছি। অনেক দিন এমন টাটকা মাছের গন্ধ পাই না। তার কথাটা শুনে আমার কেমন যেন অস্বস্তি লাগলো। আমি বিষয়টা পাত্তা দিলাম না, কিন্তু এরপর থেকে সে একটু পরপর একই প্রশ্ন করতে লাগলো। মাছটা খুব টাটকা না? কত দামে কিনলি? মাছটা কি খুব সুস্বাদু হবে? আমি অবাক হয়ে বললাম, আরে তুই মাছ নিয়ে এত কথা বলছিস কেন? সে কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই আমি প্রথমবার লক্ষ্য করলাম কুদ্দুসের শরীরে একটা জিনিস যেন ঠিক স্বাভাবিক নয়। এই পর্যন্ত যদি বলেই থেমে যেতাম তাহলে তোরা ভাবতিস আমি শুধু ভয় পেয়েছিলাম, কিন্তু আসল ঘটনাটা তখনও শুরুই হয়নি। আমি আর কুদ্দুস পাশাপাশি হাঁটছি। কুদ্দুস হঠাৎ বলল, রহিম, মাছটা আমারে দে একবার দেখি। আরে এটা এখানে দেখার কি আছে, বাড়ি গিয়ে দেখিস। সে আর কিছু বলল না, কিন্তু বুঝতে পারছিলাম তার চোখ যেন বারবার আমার হাতে থাকা মাছটার দিকেই চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি কথার প্রসঙ্গ বদলাতে বললাম, তোর বাড়িতে সবাই ভালো আছে তো? সে কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞেস করলাম, কিরে শুনছিস? সে যেন চমকে উঠে বলল, হ্যাঁ ভালো। কিন্তু তার গলাটা কেমন যেন বদলে গেছে। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। আমি নিজেকে বুঝালাম, সারাদিন ক্লান্তি, তাই হয়তো এমন লাগছে। হাঁটতে হাঁটতে আমরা একটা পুরনো বট গাছের কাছে পৌঁছালাম। গ্রামের লোকেরা বলতো এই গাছটার নিচে রাতে কেউ দাঁড়ায় না। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম কুদ্দুস আর আমার পাশে নেই। আমি থেমে গেলাম, চারিদিকে তাকালাম, কোথাও কেউ নেই। কুদ্দুস, কোথায় গেলি রে তুই? ঠিক তখনই আমার পাশের অন্ধকার থেকে উত্তর এলো। এই তো, আমি এখানেই আছি। তাকিয়ে দেখি সে আমার এক পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি নিশ্চিত 1 সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। আমি অবাক হয়ে বললাম, তুই এত তাড়াতাড়ি ওদিকে গেলে কিভাবে? সে শুধু মুচকি হাসল, কোনো উত্তর দিল না। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর সে আবার বলল, রহিম, তোর মাছটা আমাকে দিয়ে দে। আরে পাগল, বাড়িতে ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে। ওরা পরে খাবে, আমি এখনই খাবো। তার কথাটা শুনে আমি থেমে গেলাম। আমি এখনই খাবো? এ কেমন কথা? আমি কুদ্দুসের মুখের দিকে তাকালাম। তার মুখটা অস্বাভাবিক লাগছিল, চোখ দুটো কেমন যেন স্থির। তোর শরীর খারাপ নাকি রে? সে কোনো উত্তর দিল না। তারপর একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল। আমি ভয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম। কুদ্দুসও আমার সঙ্গে হাঁটছে, কিন্তু এবার একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি একটু নিচের দিকে তাকালাম, তারপর আমার বুকের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। স্পষ্ট দেখতে পেলাম কুদ্দুসের 2 পা স্বাভাবিক মানুষের মতো নয়, 2 পা উল্টো দিকে ঘুরে আছে। আমি তখন বুঝে গেলাম আমার পাশে হাঁটা মানুষটা কুদ্দুস নয়, ওটা একটা মেছো ভূত, আর তার সব নজর আমার হাতে থাকা মাছটার উপর। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকতে লাগলাম। কিছু দূর হাঁটার পর সে নিচু গলায় বলল, কিরে, কি হলো? মাছটা আমাকে দে। শেষবারের মতো বলছি, মাছটা আমাকে দিয়ে দে। না, এটা আমি বাড়িতে নিয়ে যাব। আমার কথা শেষ হতেই চারিপাশে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়ে গেল। আমার চোখের সামনে কুদ্দুসের শরীরটা কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে তার শরীরটা লম্বা হয়ে এক কালো কুচকুচে অবয়ব ধারণ করল। চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো। সারা শরীর থেকে পচা মাছের গন্ধ ছড়িয়ে পড়ল। সে বিকট গলায় চিৎকার করে উঠল, মাছটা দে বলছি।
আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, মাছটা হাত থেকে ফেলে দিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে শুধু শুনতে পাচ্ছি ভয়ঙ্কর হাসির শব্দ, কখনো ডান পাশে, কখনো বাঁ পাশে, আবার কখনো ঠিক পেছনে। দৌড়াতে দৌড়াতে কখন যে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ মাথাটা ঘুরে উঠল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি রাস্তার মাঝখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন ভোরে গ্রামের কয়েকজন মানুষ আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারা আমাকে বাড়িতে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর পুরো ঘটনা খুলে বলেছিলাম। সব কথা শোনার পর গ্রামের কিছু লোকজন শুধু একটা কথাই বলেছিল, ওটা মানুষ ছিল না, ওটা একটা মেছো ভূত। মাছের গন্ধ পেলে ওরা মানুষের রূপ ধরে পথ আটকে দাঁড়ায়। ভাগ্য ভালো যে তুই মাছটা ফেলে দিয়েছিলি, না হলে আজ তোকে আর জীবিত পাওয়া যেত না। রহিম চাচা এতটুকু বলেই চুপ করে গেলেন। দোকানের ভেতরে কেউ আর একটি কথাও বলছে না। করিম চাচার হাতে থাকা চাটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। রহিম চাচা মৃদু হেসে বললেন, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। এই বলে রহিম চাচা ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই দোকানের পাশের অন্ধকার গলি থেকে একটা কালো বিড়াল ধীরে ধীরে বেরিয়ে এসে সবার দিকে তাকালো। সবাই একসঙ্গে সেই দিকে তাকিয়ে রইল, আর রহিম চাচা একবারও পেছনে না তাকিয়ে নীরবে অন্ধকার রাস্তা ধরে হাঁটতে লাগলেন।